আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আলোচনা হইতেছিল। আজকে আবার দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। ভিডিও সমস্যা হলে অবশ্যই কমেন্টসে লিখে রাখবা, বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাইবা। আমি ক্লাসটা একটু নিয়ে রাখতেছি। প্রথম যে একটা সূত্র আছে এই বিষয়টা একটু আলোচনা করি। নিট আই তত্ত্ব এগুলা আলোচনা হয়েছে বা বুঝতে পারছো। নিট আই আর হলো পরিচালন আই, অর্থাৎ নিট ইনকাম এনআই অ্যাপ্রোচ, আর একটা হলো কি এনওআই, নিট অপারেটিং। সামগ্রিক মূলধন ব্যয় বের করার জন্য সূত্র দেখছো কয়টা? তিনটা। ইবিআইটিকে ফার্মের ভ্যালু দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে চলে আসবে। আরেকটা হলো বি বলতে ঋণের টাকাকে ফার্মের টাকা দ্বারা ভাগ করে কেডি মানে কি কস্ট অফ ডেপ্টের টাকা রেট দ্বারা গুণ করলে, এবং শেয়ারের টাকাকে ফার্মের ভ্যালু দ্বারা ভাগ করে কস্ট অফ ইকুইটির টাকা ইকুইটি রেট দ্বারা গুণ করলে চলে আসবে এটা। আরেকটা ছিল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য কেই থেকে ইকুইটি থেকে ইকুইটি মাইনাস কেডি। কেই হচ্ছে কস্ট অফ ইকুইটি শেয়ার, কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট। এই ইকুইটি থেকে কেডি বাদ দিয়ে যে টাকাটা যে পার্সেন্টেজটা হয় সেটাকে বি প্লাস বি ডিভাইডেড এস, অর্থাৎ ঋণের শেয়ারের তুলনায় ঋণের যে অনুপাতটা আছে, ঋণের টাকাকে শেয়ারের টাকা দ্বারা ভাগ করে যে মানটা হবে তার সাথে গুণ করলে এবং কেই থেকে মাইনাস করলে যে মানটা সেটাই কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় এস দ্বারা সাধারণ শেয়ারে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে কেই দ্বারা ভাগ করলে হয়ে যাবে। আরেকটা হলো এই ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিলে যে টাকা হয় ট্যাক্স উইদাউট ট্যাক্স, সেই ক্ষেত্রে কিন্তু এটাই নিট ইনকাম। সেই নিট ইনকামকে কেই দ্বারা ভাগ করলে ফার্মের টাকা চলে আসবে, শেয়ারের টাকা চলে আসবে। আর ফার্মের মূল্য সমান এস প্লাস বি, ভি সমান কি এস প্লাস বি। আর এই এস সমান তো এইমাত্র বের করছি, বি এই দিকে বের করছি। আর যদি ইন্টারেস্ট দেওয়া থাকে নিট ইনকামকে কেই দ্বারা ভাগ করলে শেয়ারের টাকা চলে আসে। আর ইন্টারেস্টকে ক্রেডিট টাকা অর্থাৎ কস্ট অফ ডেপ্টের টাকা ডেপ্টের রেট দ্বারা ভাগ করলে শেয়ার ঋণের টাকাটা চলে আসে। এই কয়েকটা সূত্র অলরেডি একটু মনে রাখবা, এটি সহজ জিনিস, এটা আলোচনা হয়েছে। আরেকটা বিষয় নিট পরিচালন যে আয়টা, নিট পরিচালন তত্ত্বের একটা যে এটা প্রকাশ করা হয়েছিল আমেরিকান অধিবাসী ডেভিড রোনাল্ড কর্তৃক প্রকাশিত। মূল বক্তব্যটা একটু দেখে রাখি। লিভারেজ এবং মূলধন ব্যয় স্বাধীন চলক। সার্বিক মূলধন ব্যয় ইবিআইটি স্থির। ইবিআইটিকে কেউ দ্বারা ভাগ করলে ফার্মের মূল্য নির্ধারণ করা হয়, অর্থাৎ লিভারেজ পরিবর্তনের পরে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন পড়ে না। প্রভাব পড়ে কোন জায়গায়? ইকুইটির পরিমাণ, শেয়ারের উপর যে প্রভাব পড়ে সেই বিষয়টা এখন একটু আলোচনা হবে। যেমন এই জায়গায় একটা অঙ্ক, এই অঙ্ক আলোচনা করা হয়েছে, বই তো তোমার কাছেও আছে, বইটা একটু দেখে নিবা, এটা অঙ্কটা হুবহু আছে। কোম্পানির পরিচালন আয় ছিল ইবিআইটি 1,50,000 টাকা, ঋণের খরচ হলো কেডি 12%, ঋণের পরিমাণ 2 লাখ টাকা, সামগ্রিক মূলধন খরচ 15%, প্রতিষ্ঠানের মূল্য সাধারণ শেয়ারের মূলধন খরচ নির্ণয় করো, অর্থাৎ কেইর মান বের করতে বলছি। সেই ক্ষেত্রে কেইর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? ইবিআইটি থেকে ইবিআইটি টাকাকে কেউ দ্বারা ভাগ করলে কি আসে? ফার্মের টাকা চলে। ফার্মের টাকা থেকে ঋণের টাকা বাদ দিলে ইকুইটির টাকাটা চলে আসে। এই ইকুইটির টাকাকে ইকুইটির টাকা দ্বারা ইকুইটির টাকাটা চলে আসলো। এবং ইকুইটি বের করার জন্য আমরা ইকুইটি দ্বারা যদি নিট ইনকামকে ভাগ করি, এখন নিট ইনকাম ছিল কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা থেকে সুদ আছে কত? 2 লাখ টাকার উপর 12% সুদ আছে। 2 লাখ টাকার 12% 24,000। 1.5 লাখ থেকে 24,000 বাদ দেই এবং ওই 8 লাখ দ্বারা ভাগ করলে আমাদের রেটটা চলে আসবে। এই যে ইবিআইটি ছিল 1.5 লাখ, 24,000 বাদ দিয়ে 8 লাখ দ্বারা ভাগ করলে 8 লাখটা বের করলাম কি করে? ফার্মের ভ্যালু থেকে ঋণের টাকা বাদ দিলাম, যেহেতু আমার ঋণের টাকা দেওয়া আছে। বিষয়টা মনে রাখবা, বারবার প্র্যাকটিস করবা এবং ভিডিওগুলো অবশ্যই দেখবা। এইগুলো অটোমেটিক দেখবা যে মুখস্থ হয়ে গেছে, টেনশনের কোনো কারণ থাকবে না। অল্টারনেটিভ যে মেথডটা বলা হয়েছিল যে আরেকটা মেথড আছে, আমরা জানি ওভারঅল কত আসছে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 15% দেওয়া আছে প্রশ্নে, আর ইকুইটিটা কত? 15%। প্রশ্ন হইতে পারে যে যখন এটা বের করার জন্য সামগ্রিক মূলধন খরচ এত টাকা, 15%। প্রশ্ন ঠিকই তো আছে।
কে বের করার জন্য কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল থেকে কেডি বাদ দিয়ে উপরে বি মানে ঋণের টাকা আর এস মানে শেয়ারের টাকা পার্সেন্টেজ করে রেট একই আসছে আনসার। বিষয়টা একটু মনে রাখবা, আর কোনো সমস্যা নাই। ক্লিয়ার না? যদি প্রশ্ন থাকে বলতে পারো, এটা বারবার একটু প্র্যাকটিস করো, এই সূত্রটা মনে রাখবো। এটাও হয় ওইটাতেও হয়, দুইটা দিয়ে বের করা যায়। ক্লিয়ার? এবার আমরা এই এনআই অ্যাপ্রোচ এবং নিট পরিচালনা আয় তত্ত্ব আলোচনা হয়েছে, সনাতন পদ্ধতি আলোচনা কম, এমএম মডেলের একটু আলোচনা বেশি। এমএম মডেল নিয়ে একটু আলোচনা করি, একটু দেখে রাখো। এমএম মডেলে কতগুলো সূত্র আছে, এমএম মডেল কত, এটা প্রস্তাবনা করা হয়েছিল 1958 সালে। এমএম মডেলের বক্তব্য প্রস্তাব করা হয় 1998 সালে প্রথম। এই একটু দেখে রাখো। দুইজন আমেরিকান বিজ্ঞানী, দুইজনই নোবেল পায়। অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী দুই অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রাঙ্ক মোডিগ্লিয়ানি ও ম্যারটন এইচ মিলার 1958 সালে আমেরিকান ইকোনমিক রিভিউ পত্রিকায় মূলধন কাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ প্রকাশ করেন। তাদের নামের আদ্যক্ষর অনুসারে এটার নামকরণ করা হয় এমএম মডেল অর এমএম হাইপোথিসিস। তারা গাণিতিক প্রমাণ, অর্থনৈতিক যুক্তি এবং বিনিয়োগকারীদের আচরণগত দিক বিশ্লেষণ করে মূলধন কাঠামো পথ দেখান। তোমরা একটু রিডিং অবশ্যই পড়তে হবে, কিন্তু একটু রিডিং পড়ে রাখবা, এই বিষয়গুলো একটু পড়ে রাখবা নিজেরা পড়ে যদি কোনো বুঝতে সমস্যা হয়। এই যে মোডিগ্লিয়ানি ও মিলার তাদের মূল বক্তব্য তিনটি প্রস্তাবনার মাধ্যমে উপস্থাপন করেন। প্রথম ও দ্বিতীয় প্রস্তাবনাটির প্রাসঙ্গিকতা আছে, কিন্তু তৃতীয়টির প্রাসঙ্গিকতা নাই নিচে। তাহলে আমরা দুইটা প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। প্রস্তাবনা 1, মূলধন কাঠামোতে সার্বিক মূলধন ব্যয় ফার্মের মূল্য স্বাধীন। সার্বিক মূলধন ব্যয় ফার্মের মূল্য যে কোনো লিভারেজ ডিগ্রিতে স্থির থাকবে। অর্থাৎ যাই কিছু করি না কেন, ফার্মের সার্বিক মূলধন ব্যয় এবং ফার্মের মূল্য স্থির থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঋণের টাকা এবং শেয়ারের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু মূলধন ব্যয়ও সেম থাকবে আর ফার্মের মূল্যও সেম থাকবে। ফার্মসমূহ সমজাতীয় ঝুঁকি শ্রেণীতে বিভক্ত। ফার্মসমূহের জন্য নির্দিষ্ট মূলধনীকরণ হার প্রযোজ্য। নিট পরিচালন আয়কে মূলধনীকরণ হার দ্বারা ভাগ করে ফার্মের মূল্য নির্ধারণ করা হয়, সেজন্য কোনো পরিবর্তন হবে না। ফলে লিভারেজ যুক্ত এবং লিভারেজ মুক্ত ফার্মের মূল্য কী হবে, সমান হবে। সেই ক্ষেত্রে দেখো, ভিএল মানে লিভারেজ ফার্ম আর ভিইউ মানে আনলিভার্ড ফার্ম, দুইটার মূল্যই সমান। তাহলে এই ভিইউ বের করার সময় ইবিআইটিকে কে ও দ্বারা ভাগ করো, যেহেতু এই ক্ষেত্রে কি নাই, কে ও ডব্লিউএসসি এবং কে ইউ আনলিভার্ড ফার্মের সবগুলাই সেম, যেহেতু ঋণই নাই। ইবিআইটিকে আমরা আনলিভার্ড ফার্মে তো ঋণ থাকে না, ইবিআইটি টাকাকে ভাগ করলে হয়ে যাচ্ছে। এটির মিনিং তোমরা জেনে গেছো অলরেডি। এটা ছিল প্রথম প্রস্তাবনার একটা আলোচনা। একটা প্রশ্ন দিছি, এবার প্রশ্নটা কি ছিল, সাধারণ শেয়ার ছিল, এটা আলোচনা পারো হয়তো অবশ্যই। 60% সাধারণ শেয়ার, 100% সাধারণ শেয়ার, মানে এটার কোনো ঋণ নাই। এই যে ঋণ ফাঁকা 2 লাখ টাকা ঋণ আছে, 75,000 টাকা সুদ ও করপূর্ব মুনাফা, এই ক্ষেত্রে 75,000 টাকা সুদ ও করপূর্ব মুনাফা। এটা সাধারণ ব্যয় 12.50%, এটা সাধারণ ব্যয় দেওয়া নাই, তবে ঋণের উপর 10% সুদ দেওয়া আছে, বের করতে হবে। এবার আমরা ফার্মের মূল্য বের করার জন্য ইবিআইটিকে এই কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্মের রেট দ্বারা ভাগ করি। 75,000কে 12.5% দ্বারা ভাগ করলে 6 লাখ টাকা হয়েছে কি ফার্মের টাকা। প্রস্তাবনা 1-এর বক্তব্য ছিল এটার মূল্য 6 লাখ, এটার মূল্য 6 লাখ টাকা হবে। তাহলে এই জায়গায় বের করতে বলছে আমাকে কি, এটাতে আমাদের বের করতে হবে এটা যে সাধারণ শেয়ারের ব্যয়টা কিন্তু নাই, সেটা আমার বের করতে হবে। এটা সাধারণ শেয়ারের ব্যয়টা আমার নাই, এই ব্যয় বের করতে যাব। ব্যয় বের করার জন্য আমাদের রাস্তা আছে কয়েকটাই। প্রস্তাবনা 1 হচ্ছে লিভারেজ মুক্ত লিভারেজ যুক্ত ফার্মের মূল্য সমান, সেটা প্রমাণ করা হয়েছে। প্রস্তাবনা 2-এ আমরা আসি, দেখি কি পাই। মোডিগ্লিয়ানি ও মিলার তাদের দ্বিতীয় প্রস্তাবনা লিভারেজ যুক্ত লিভারেজ মুক্ত ফার্মের মূলধন ব্যয় নির্ণয়ের দিক। আরেকটা বিষয় দেখে রাখবা, এই জায়গায় কি করা হয় না, অনুমিত শর্ত। এই যে কোনো প্রকার কর দিতে হবে না, আমরা কিন্তু ট্যাক্স নিয়ে এই জায়গায় কোনো আলোচনা করি নাই, ট্যাক্সের কোনো আলোচনা থাকবে না। এটা হলো অনুমিত শর্ত। প্রস্তাবনা 1958 সালে যেটি করা হয়েছিল উইদাউট ট্যাক্সের বিষয়টা যেটা। প্রস্তাবনা 2-এ যে আলোচনাটা করা হয়েছে, মোডিগ্লিয়ানি ও মিলার তাদের দ্বিতীয় প্রস্তাবনা লিভারেজ যুক্ত এবং লিভারেজ মুক্ত ফার্মের মূলধন ব্যয় নির্ণয়ের দিক নির্দেশনা দিয়েছেন। তাদের মতে লিভারেজ মুক্ত ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের সাথে, মানে কি লিভারেজ মুক্ত ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের সাথে
আর্থিক ঝুঁকির প্রিমিয়াম যোগ করে লিভারেজ যুক্ত ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। একটা লিভারেজ মুক্ত ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের সাথে ঝুঁকি গ্রহণে যে আর্থিক যে প্রিমিয়াম সেটা যোগ করে লিভারেজ যুক্ত ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। অর্থাৎ KEU আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি থেকে ক্যাডি বাই করে বিগফলকে ঋণ ও সাধারণ শেয়ারের অনুপাত দ্বারা গুণ করলে কি আসবে? লিভারেজ যুক্ত ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা চলে আসবে। তাহলে KEU মানে কস্ট অফ আনলিভার্ড ফার্ম রিস্ক প্রিমিয়ামটা মানেই KEU থেকে মাইনাস KD উপরে বি এর টাকা মানে শেয়ারের টাকা, নিচে অ্যাসেট টাকা মানে কি বি এর টাকা মানে ঋণের টাকা, অ্যাসেট টাকা মানে শেয়ারের টাকা। অঙ্কটা অলরেডি বলা হয়েছে। এই ক্ষেত্রে আমি বলছিলাম কি যে এই যে এনে কি দেওয়া নাই, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় দেওয়া নাই ঋণযুক্ত ফার্মের, সেটা বের করার জন্য দুইটা ফর্মেট ইউজ করা আছে। কয়টা ফর্মেট? দুইটা। এই ফর্মেটগুলো এখন দেখব। প্রথমটা দেখো, আমরা জানি ফার্মের মূল্য 6 লাখ, ঋণ আছে 2 লাখ, বাদ দিলে হইব 4 লাখ। তাহলে আমরা জানি যে সাধারণ ঋণযুক্ত ফার্মের সাধারণ শেয়ারের ব্যয় মানে কি KEL। সেই ক্ষেত্রে KEU মানে 12.5%। ঋণযুক্ত মুক্ত ফার্মের শেয়ারের ব্যয় থেকে এটা থেকে আবার ঋণের ব্যয়টা বাদ দিও। ঋণের ব্যয় মানে 10%, উপরে ঋণের টাকা নিচে শেয়ারের টাকা ভাগ করে 12.5 থেকে 10 বাদ দিলে যেটা হবে সেটাই কি হবে? এই অনুপাত দ্বারা গুণ করলে এটার সাথে যোগ করলে এটা চলে আসবে। এটা ছিল একটা। আরেকটা অফার কিন্তু কাছে, সেটা হচ্ছে কত? 13.75%। এবার আরেকটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ইনকাম কয় লাখ? 75,000 টাকা ইনকাম ছিল। কয় হাজার টাকা? 75,000 টাকা ইনকাম। 75,000 টাকা থেকে আমাদের 2 লাখ টাকার ঋণ ছিল 10%, তাহলে 20,000 টাকা বাদ দেই, তাহলে আমাদের টাকা হয় কত? 55,000 টাকা। এটা কাদের জন্য? সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য। 55,000 টাকা কাদের জন্য? সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য। আর সাধারণ শেয়ার কয় লাখ টাকা? যেহেতু ঋণ 2 লাখ, ফার্মের ভ্যালু 6 লাখ, তাহলে 4 লাখ টাকা সাধারণ শেয়ারের। সেটাকে যদি আমরা 100% করি তাও কি হয়ে যাবে? আমাদের আনসার কিন্তু চলে আসবে। কত হবে? 13.75%। বিষয়টা ক্লিয়ার? এটাও হয়, এটাও হয়। ক্লিয়ার? মনে রাখবা। এটা বের করার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে। অর্থাৎ ঋণযুক্ত ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু সিরিয়াসলি মনে রাখবা। প্রস্তাবনা 3-এর আলোচনা নাই, 3-এ আমাদের প্রয়োজন নাই। এবার আরো নতুন নতুন কিছু বিষয় চলে আসছে, সেটি নিয়ে একটু আলোচনা করব। আবার 1958 সালের পরে 1963 সালে নতুন করে আবার রিভিউ করে 63 সালে আমেরিকান ইকোনমিক রিভিউতে মূলধন কাঠামো সম্পর্কিত দ্বিতীয় প্রবন্ধ প্রকাশ করেন। সেটা তো 3টা প্রস্তাবনা ছিল খুব সম্ভবত। তো প্রস্তাবনা 1-এর যে আলোচনা ছিল, আগে কিন্তু আমরা শেয়ার নিয়ে কোনো আলোচনা করিনি। এখন কি দ্বিতীয় প্রবন্ধে তারা কর বিবেচনা করে ফার্মের মূল্য, সাধারণ শেয়ারের ব্যয়, সার্বিক মূলধন ব্যয় নির্ণয়ের দিক নির্দেশনা দিয়েছে। কেবল কর বিবেচনা ব্যতীত পূর্বের অনুমতি সকল শর্তই বহাল থাকবে। সুতরাং আগে তারা ট্যাক্স কনসিডার করে নাই, পরবর্তী পর্যায়ে ট্যাক্স কনসিডার করা হলো। সেই ক্ষেত্রে বিএল মানে কি? ফার্মযুক্ত ব্যয়ের লিভারেজ যুক্ত ফার্ম মানে ঋণযুক্ত ফার্মের মূল্য বের করার জন্য ঋণ মুক্ত ফার্মের সাথে টিডি কর সাশ্রয়ের পরিমাণটা যোগ করলেই কি পাবো? ঋণযুক্ত ফার্মের মূল্য পেয়ে যাব। মনে রাখতে হবে কি বলা হলো, এটা হলো উইথ কর্পোরেট ট্যাক্স। উইথ কর্পোরেট ট্যাক্সে ঋণযুক্ত ফার্মের মূল্য কি? ঋণ মুক্ত ফার্মের সাথে কর সাশ্রয়ের পরিমাণটা যোগ করতে হবে। কারণ ঋণ ব্যবহার করলে আমাদের কি হয়? ট্যাক্স কম দিতে হয়। ট্যাক্স কম দেওয়ার কারণে আমাদের সেভ হয়। সেভ হওয়ার কারণে এই যে পরিমাণ টাকা সেভ হবে সেটা আবার যোগ করতে হবে। আর ঋণের টাকাকে ট্যাক্সের দ্বারা গুণ করলেই ট্যাক্স সেলটা পেয়ে যাব। তো যে ভিইউ নির্ণয়ের পরের কাজটি হলো কর সাশ্রয়ের পরিমাণ নির্ণয় করা। এক্ষেত্রে ঋণের পরিমাণকে করের হারের দ্বারা রূপান্তরের মাধ্যমে কর সাশ্রয়ের পরিমাণ নির্ণয় করা হয়। টিডি মানে কি? ডেপ্টের সাথে টিআর ট্যাক্স রেট গুণ করলে আমরা হয়ে যাবে এই বিষয়টা। উপরোক্ত তথ্য থেকে আমরা এই যে একটা ফরম্যাট দিল, সাধারণ শেয়ার আগের মতনই দিছি, জাস্ট খালি আগেটাতে ট্যাক্স ছিল না, এখন কি ট্যাক্স ইউজ করছে। এবার আমরা আসবো তাহলে লিভারেজ যুক্ত ফার্মের মূল্য, লিভারেজ মুক্ত ফার্মের মূল্য, কর সাশ্রয়ের পরিমাণ,
পরবর্তীতে লিভারেজ যুক্ত ফার্মের মূল্য নির্ণয় কটা হলো? 3টা ফর্মেট, 3টা কাজ করবো। তাহলে আসি এবার। তা আমরা জানি আগে যেহেতু ট্যাক্স কনসিডার করা হয়নি, সেজন্য আমরা কি করতাম, ইবিআইটিকে কে ইউ দ্বারা ভাগ করে দিতাম। এবার ইবিআইটি থেকে 1 - TR ট্যাক্স রেটটা বাদ দিয়ে কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্মের ভ্যালু দাঁড়ালো 3,60,000 টাকা। আর টিডি কত আসলো? 2 লাখকে ট্যাক্স রেট দ্বারা গুণ করলে 80,000 টাকা। তো ঋণযুক্ত ফার্মের ভ্যালু দাঁড়াচ্ছে কত? ঋণমুক্ত প্লাস কর সাশ্রয় 4,40,000 টাকা। যাই হোক, আমি পূর্বের ক্লাসটা আবার একটু দেখে নিবা। বিটি মনে এখন এসে জয়েন করছো। আমি ক্লাস আগের কিছু আলোচনা করছি, বেসিক ম্যাথ আলোচনা হয়নি, আলোচনা তুমি শুনতে পারবা। আর পারলে একটা কমেন্টস করে রাখো। আমি এখন আসছি উইথ ট্যাক্স, মডেলের উইথ ট্যাক্স। যেহেতু আজকে কলেজে ক্লাস ছিল, অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য ভাবলাম তোমার এই ক্লাসটা নিয়ে রাখি, তুমি যেন দেখে নিতে পারো। এটা কিছু বেসিক আলোচনা করা, অঙ্কগুলো সহজে আছে, কিন্তু এই বিষয়গুলো একটু জেনে রাখা দরকার। 1963 সাল 1958 সালে মডেলের একটা উইথ ট্যাক্স আর একটা উইদাউট ট্যাক্স। তো যদি ট্যাক্স কর্পোরেট ট্যাক্স বিবেচনা করা হয়, তখন ফার্মের ভ্যালু বের করার জন্য, ঋণযুক্ত ফার্মের ভ্যালু বের করার জন্য ঋণমুক্ত ফার্মের ভ্যালু প্লাস টিডি হচ্ছে কর সাশ্রয়ের পরিমাণ। টিডি বের করার জন্য ঋণের পরিমাণকে ট্যাক্স রেট দ্বারা গুণ করলেই তুমি কি পেয়ে যাবা? টিডি, কর সাশ্রয়ের পরিমাণটা পাবে। কর সাশ্রয়ের পরিমাণ সাথে ঋণমুক্ত ফার্মের ভ্যালু যোগ করলেই ঋণযুক্ত ফার্মের ভ্যালু চলে আসবে। প্রস্তাবনা 1 গেল। এবার আসো প্রস্তাবনা 2-এ। একটা চিত্র দিছে, ফার্মের ভ্যালু তো এটাই, ট্যাক্স সেভ কত? 80,000 টাকা। তাহলে এদিকে ঊর্ধ্বমুখী হলো, মানে মূল্য বাড়লো। ঋণ ব্যবহার না করলে 3,60,000, ঋণ ব্যবহার করার কারণে ট্যাক্স সেভ 80,000 টাকা, যার কারণে মূল্য কি হলো? ঊর্ধ্বমুখী হয়েছে। 44,000 টাকা মূল্য কিন্তু বাড়ছে। এটা 44,000 টাকা অতিরিক্ত মূল্য বাড়ছে। কত? এটা মানে ঊর্ধ্বমুখী হচ্ছে। এটা এই চিত্রটা এই জায়গা থেকে অতিরিক্ত উপরের দিকে যাচ্ছে। এটা 4,40,000 হবে, লিখতে ভুল করছে এই জায়গায়, শূন্য একটা কম দিছি আর কি। প্রস্তাবনা 2-এ আসো। 2-এ আবার বলা হয়েছিল, কিন্তু 63 সালে 58 সালে কর বিবেচনা করা হয়। 63 সালে আগে ছিল মূল্য বের করা, এবার বলা হলো সাধারণ শেয়ারের ব্যয়। ওই যে রিস্ক প্রিমিয়ামের ট্যাক্সটা শুধু নিয়ে আসবো। আগেরটি জানা থাকলে এটা একদম সহজ, খালি 1 - TR মানে ট্যাক্স রেটটা দিব আগের মতনই, কোনো নতুন বেশি তেমন কিছু নাই, সব আগের মতনই, জাস্ট খালি TR টানবো। এটা 2টা ভাবে বের করা যায়। এর একটু নিজেরা দেখতে থাকবা, অঙ্কগুলা করতে থাকবা, তাহলেই হয়ে যাবে। ওই দিন আমি কি আলোচনা করছিলাম, এখন আমি আবার এই অঙ্কটা পর্যন্ত আলোচনা করছিলাম। B4 11 সালে যে অঙ্কটা আসছিল এটা বলা হয়েছিল। এবার আমি আসি তাহলে বোর্ডেরই অঙ্ক। আবার বোর্ডেরই অঙ্ক কত সাল? 1999 সালে আসছিল। আগে প্রশ্নটা একটু পড়ি। হ্যাঁ, যে দি প্রোটিন কোম্পানিজ এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম 50,000 টাকা। দ্য কোম্পানি হ্যাজ 10% ডেট 2 লাখ টাকা। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ দ্য কোম্পানি 12.5%। নাম্বার অফ দ্য শেয়ার 2,400। তো ফাইন্ড দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্মের টোটাল ভ্যালু বের করার জন্য আমরা জানতাম কি, যে এটা কোন পদ্ধতি বলছে তো বলে নাই, এনআই বা এনওয়াই তো কোনোটাই বলে নাই। এনআই যদি বলতো তাহলে আমরা কি করতাম জানো? এনআইটা বলে নাই, কিন্তু আমরা এনআইয়ের ভিত্তিতেই করছি, কারণ ইবিআইটির টাকা থেকে। আর এনআইটা আমার করতেই হবে, কারণ কি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু অঙ্কের মধ্যে নাই। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকলে ইবিআইটির টাকাকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল থেকে ভাগ করলে আমরা ফার্মের ভ্যালু পেয়ে যেতাম, কিন্তু এই অঙ্কের মধ্যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু দেওয়া নাই। না দেওয়ার থাকার কারণে আমাদের ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিতে হবে, দেন কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করলে আমরা শেয়ারের টাকাটা পাবো। শেয়ারের টাকার সাথে ঋণের টাকা যোগ করলে ফার্মের টাকা চলে আসবে। সেই জন্য কী করা হলো, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড কেই, মানে এটা হচ্ছে এসের টাকা, শেয়ারের টাকা, আর বি মানে ঋণের টাকা। তো ওই 50,000 থেকে 20,000 বাদ দিলে এটাকে 12.5 দ্বারা ভাগ করলে 2,40,000 টাকা। ঋণের টাকা 2 লাখ টাকা, যোগ করলে 4,40,000 টাকা ফার্মের ভ্যালু টোটাল। ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম। তাহলে ইবিআইটির টাকাকে ফার্মের ভ্যালু দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা চলে আসলো। সিম্পল প্রশ্ন। তারপরে বললো ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। তো মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার কয় লাখ ছিল? এই যে 2,40,000। 2400 শেয়ার দ্বারা ভাগ করো নাম্বার অফ শেয়ার 100 টাকা করে, প্রত্যেকটা শেয়ারের দাম কত? 100 টাকা চলে আসলো। বিষয়টা ক্লিয়ার? এবার আসো নাম্বার 6 নাম্বার অঙ্ক। কেয়া কোম্পানি
কস্ট অফ ক্যাপিটাল কত 10%, কস্ট অফ ডেট 8%, হোয়েন কোম্পানি ম্যানেজ দেয়ার ক্যাপিটাল 100% অফ ইকুইটি, মানে কি কোনো ঋণ করবে না যখন। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 10%। দি কোম্পানি ফার্ম, ইফ দ্য কোম্পানি যদি কি করে 50% ক্যাপিটাল কামস ফ্রম ডেট, হোয়াট উইল বি দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। বললো বর্তমান তো একটা সিচুয়েশন বলেই দিছি, এখন কন্ডিশনটা কি ইউজ করলো, বললো আমরা যদি 50% টাকা ডেট থেকে নেই তাহলে আমাদের অবস্থা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালে কি হবে, চেঞ্জ হবে না কি হবে, সেটা আমাকে জানতে বললো। সেটার জন্য যে সূত্রটা আমরা পারি, কস্ট অফ ইকুইটির টাকাকে এসের টাকা থেকে এস মানে শেয়ারের টাকা দিয়ে ফার্মের টাকা দ্বারা ভাগ করব, আর ঋণের টাকাকে ফার্মের টাকা দ্বারা ভাগ করব, কস্ট অফ ডেট দ্বারা গুণ করব। এদিকে কস্ট অফ ইকুইটি, এদিকে কস্ট অফ ডেট, গুণ করে ভাগ করলে এটা চলে আসবে। এই সূত্রগুলো বারবার একটু লিখে প্র্যাকটিস করবা, পারবা, সমস্যা কোনো হবে না। 6 নাম্বারটা হয়ে গেল। এবার আসলাম 7 নাম্বার অঙ্কে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বের করার জন্য বলছে। ইন্টারেস্ট দেওয়া আছে, রেট, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল রেট দেওয়া আছে, ডেট ইকুইটি রেশিও দেওয়া আছে। বের করতে বলছে কি, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বের করতে বলছে। এবার তাহলে আমরা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বের করার জন্য যে সূত্র আমরা জানি, কিছুক্ষণ আগেও তো এই টাইপের একটা সূত্র ইউজ করা হলো, যে কস্ট অফ ইকুইটি বের করার জন্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্লাস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল থেকে আমরা ঋণের টাকাটা কি করব, ঋণের যে রেটটা আছে কস্ট অফ ডেট রেটটা বাদ দিব, উপরে লিখবো ঋণের টাকা, নিচে লিখবো শেয়ারের টাকা। এই সূত্রটা মনে রাখতে হবে, কিন্তু একাধিকবার যদি প্র্যাকটিস না করো মনে রাখতে পারবে না, লিখতেও পারবে না। এখন থেকে প্র্যাকটিস করে পরীক্ষার মধ্যে স্মুথলি লিখে আসবো, কোনো টেনশন হবে না। তারপরে তো হিসাব নিকাশ, এটা তো নিয়ে আসার কোনো সমস্যা নাই। ডেপ্টের টাকা, ওভারঅল কস্ট অফ ডেপ্ট ইকুইটি 48 টাকা, ডেপ্ট হলে ঋণের টাকা 52 টাকা, টোটাল হলো 100 টাকা। সূত্রগুলো অ্যাপ্লাই করবা, এটাও একটু নতুন লাগছে, আগেরটাও নতুন, একটু প্র্যাকটিস করবা বারবার, এটা আগে পড়ে আসো নাই কোনো সময়। এই অঙ্ক কি করা লাগবে, এটা মনে হয় নিজেরাই পারবা, এটা নিজেরাই দেখবা। 8 নম্বর অঙ্ক আর আমি পড়তেছি না, নিজেরাই একটু দেখবা 8 নম্বর অঙ্ক। এবার আসো 8 নম্বরের পরে 9 নম্বর আসছে। এটা হলো লিভার্ড ফার্ম আর আনলিভার্ড ফার্ম, ঋণ নাই, এটা ঋণ আছে। হুইচ অফ দ্য ফার্ম হ্যাজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আন্ডার এনআই অ্যাপ্রোচ। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলে, যে ফার্মের ব্যয় সর্বনিম্ন হবে এবং মূল্য বেশি হবে, সেটা হলো কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এনআই অ্যাপ্রোচে করতে বলছে। তো এনআই অ্যাপ্রোচে করার জন্য আমরা কি জানি, ইবিআইটি 2,25,2,25 উভয়টাতে আছে, ইন্টারেস্ট একটাতে আছে আর একটাতে নাই। তো নিট ইনকাম এটা 1.5 লাখ টাকা, এটা 2,25,000 টাকা। আর কস্ট অফ ইকুইটি এটারও 20%, এটারও 20%। তাহলে আমরা যদি এই নিট ইনকামের টাকাকে কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করি, ফার্মের ভ্যালু চলে আসলো। এটার ফার্মের ভ্যালু এবং এটার ফার্মের ভ্যালু চলে আসছে। আসার পরে এটা কি নিট ইনকামের টাকা, এটাও ফার্মের টাকা, এটাও শেয়ার কিন্তু। এবার এটা কি হবে, শেয়ারের সাথে ঋণের টাকা যোগ করতে হবে। ঋণের টাকা কি সরাসরি দেওয়া ছিল, দেখি তো একটু। আমাকে 15% সুদ কিন্তু বলে দিছি, 75,000 টাকা আমি সুদই দিই, তাহলে মূল টাকাটা কত। তো ইন্টারেস্টের টাকাকে আমরা কি করতে পারি, ইন্টারেস্টের টাকাকে ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করলে ইন্টারেস্টের ঋণের পরিমাণটা চলে আসে। তো এটার সাথে এটা যোগ করে 12,50,000, এটা তো নীল, তার মানে 11,25,000। এবার আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য ইবিআইটিকে ফার্মের ভ্যালু দ্বারা ভাগ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে কত হলো, এই ইবিআইটিটা কত 2,25,000কে 12,50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 18%, এটা হলো 20%। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের শর্ত আমি কি বলছিলাম, যেটার ফার্মের মূল্য বেশি হবে এবং মূলধন ব্যয় কম হবে, অত ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম হবে, সেটাই কি হবে কাম্য মূলধন কাঠামো। তাহলে দি P firm has an optimum capital structure because overall cost of capital P is lower than value of the higher than Q. কস্ট হলো কম, ভ্যালু অফ দ্য বেশি, সুতরাং কিউ ফার্ম থেকে বেশি হওয়ার কারণে ভ্যালু এবং ব্যয় কম হওয়ার কারণে পি কি আছে, লাইনটা একটু পড়বা, নিজেরা একটা দুটা লাইন ইংলিশে লিখতে না পারলে কি করবা। দি ফার্ম পি হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ KO of P farm মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ পি ফার্মের ইজ লোয়ার মানে কম, অ্যান্ড ভ্যালু ইজ হায়ার মূল্য বেশি দেন কিউ ফার্ম। এতটুকু লিখলে হয়ে যাবে।
আশা করি পারবা, সমস্যা হবে না, জাস্ট খালি একটু প্র্যাকটিস দরকার। উইথ ট্যাক্স, উইদাউট ট্যাক্স এগুলা নিজেরা একটু দেখবা। যে ট্যাক্সের ক্ষেত্রে বলছি না 1 - TRটা হবে, একটু অ্যাপ্লাই করবা নিজেরা। এদিকে আরেকটা অঙ্ক আছে, এই 13 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই 13 নম্বর অঙ্কটা পড়ানোর পরে আজকে রাখবো আর কি, নেক্সটে পরে আবার আলোচনা হবে। 13 নম্বর খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। একটু দেখি কি বলা হলো 13 নম্বরে।